এখনো যে তারা দেয় নাই ধরা হৃদয় কারার বাহিরে, স্বপনে আমার রচিনু কুঞ্জবন, ফুটিবে হেতায় রঙিন কুসুম দল শহর হইতে দূরে। হেতা পিপিলিকা সব করিবে সুখেতে বাস, কোমল দুর্বাদলের তলে শরৎ প্রভাতে হৃদয় মাতায়ে এলিবে শুভ্রকাশ। কত যে বিহগ রচিবে সেথায় নীর কোমল পত্র শাখের দলেতে। জীবনে তো একটা আশা, একটা প্রাপ্তির একটা যন্ত্রণা, যা পাইনি তা পাওয়ার জন্য একটা অদ্ভুত আশা নিয়ে জীবনকে বেঁচে থাকা। শুধু কি বেঁচে থাকার জন্য বেঁচে থাকা তা তো নয়, তার বাইরেও তো আরো অনেক কিছু প্রাপ্তির একটা জগৎ আছে, একটা সুখ আছে। সমাজকে, জীবনকে, প্রকৃতিকে যদি একটু অন্যরকম ভাবে নিজের মতন করে দেখতে চাই, সব কি আর পাওয়া যায়? তবু ওই যে সব কি আর পাওয়া যায় এটা ভাবতে ভাবতে প্রাপ্তির আশাটা করতে দোষ কোথায়? সেখানে তো কোনো দোষ নেই। আরে এই দোষটা করেন না কিন্তু কবিরা সবসময় ওই আশাকাঙ্ক্ষী। কবিরা কখনোই আশঙ্কাবাদী নয়, কবিরা বরং সব থেকে বেশি আশাবাদী। আর আমরা যারা খুব সাধারণ মানুষ, আমরা সবাই তো আর কবিতা লিখতে পারি না। লেখার সূত্রতায় সবাই তো আর সেই কবিতার হাত ধরে এগোতে পারি না। আমরা চেষ্টা করি সেই কবির আশাবাদিতার সাথে নিজেকে মিলিয়ে নেওয়া, কবির সেই দর্পণে নিজেকে দেখার চেষ্টা করি। যার করতে দিয়ে আজকে আমাদের এই কথোপকথনের সূত্রপাত, তিনি সেই আশাবাদী একজন লেখক, আশাবাদী একজন কবি। না, শুধু কবি বললে বড্ড ভুল কথা বলা হয়ে যাবে। আসলে কবিতা তার গোপন অন্দরে রয়েছে। একটু কুটুরি খুলে উঁকি মেরে দেখার চেষ্টা করলাম। তার বৃহৎ কাজ আছে সাহিত্যের ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে। আজকে আমাদের এই আড্ডায় আমরা সেই বৃহৎ ক্ষেত্রভূমিতে একটু বিচরণ করব। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কবি, লেখক, প্রবন্ধকার এবং গবেষক ডক্টর সুজিত নারায়ণ শেষ। নমস্কার সুজিত। নমস্কার। আমাদের অনুষ্ঠানে আপনাকে নমস্কার। খুব ভালো লাগছে। কবিতার সাথে কথা বলতে গিয়ে আসলে আমি না ওটা একটু ধন্দে পড়ে গেলাম, জানেন তো। অনেক কথা ভেবে এসছিলাম যে আপনার সাথে আড্ডার মেজে যেরকম কথা বলবো, এসে সব কিছু গুলিয়ে টুলিয়ে গেল। এর পুরো মূল দায় কিন্তু আপনি, একেবারে আপনার। আমি সরাসরি বলছি, প্রচুর দর্শক দেখছেন। এই দায়টা কেন জানেন তো? আপনি তো মূলত প্রবন্ধের মানুষ, আপনি মূলত রিসার্চ ওয়ার্কারের মানুষ, গবেষকের মানুষ। এখন গবেষকরা সাধারণত কি হয়, প্রিয় দর্শক আমার দৃষ্টতা নেবেন না, তারা কিন্তু খুব আপাত গম্ভীর হন, কম কথা বলেন, ভীষণ একটু দূর থেকে দেখে মনে হয় যেন একটু রাগি রাগি ভাবটাব ইত্যাদি, প্রচুর পড়াশোনা নিয়ে করেন ইত্যাদি ইত্যাদি। আমার ধারণা আপনার সবগুলি তার ভিতরে আছে, কিন্তু কবিতা লেখেন তো। মুশকিল হচ্ছে ওই কবিতা লেখার যে তরল আবেগ, ওই আবেগের সাথে আপনার ওই বিষয়গুলো মিলিয়ে যায়। কবিতা কিভাবে আসে, এত কিছুর ভেতরেও কবিতা কিভাবে আপনাকে আক্রমণ করে? এই কথাটা খুব দামি কথা বলেছেন, যে কিভাবে গবেষণা করছি আবার কবিতাও লিখছি। একদম। কিন্তু কবিতাটা ভিতরের জিনিস, এটা ডিএনএ এর মধ্যে আছে। তো গবেষণাটা ডিএনএ এর মধ্যে আছে। একজন যে গবেষক হবেন তার তো বানানে কবিতা লেখা না। তো সেই জন্য কবিতাটা আমার ভিতরেই আছে, এবং আমার মনে হয় কবিতাটা গবেষণাকে সাহায্য করছে। যখন কালিদাস পড়ি, যখন হাফিজ পড়ি, ফার্সিতে কালিদাসের সংস্কৃত পড়ি, বাণভট্ট পড়ি, তখন মনে হয় রবীন্দ্রনাথ তো আছেনই, তখন মনে হয় যে এরাও তো বড় ফিলোসফার ছিলেন। তো এদের লেখা মধ্যে অনেক কিছু পাবেন, শুধু কবিতা নয়। আমি রবীন্দ্রনাথ এবং পয়েন্ট দুর্লভযোগ্য নেই, কিন্তু রবীন্দ্রনাথও তো পথ দেখিয়ে গেছেন। যেটা হয় যে এই যে বদল, এই বদলের ক্ষেত্রে তো খুব স্বাভাবিকভাবে সামাজিক যে আস্তরণ, তার তো একটা বড় প্রভাব আছে। নিশ্চয়ই আছে। দেখুন, যখন এই সাম্রাজ্যের যে শান্তির প্রেক্ষা যেটা রয়েছে, একটা প্রবল পরাক্রান্ত সাম্রাজ্য থাকলে সমাজে শান্তি বিরাজ করে। কিন্তু যখন দেখছেন ওটা খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে দেশ, আপনার যে প্রতিবেশী রাষ্ট্র আপনাকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছে, বা বিদেশ থেকে আসছে, আমাদের আর্যরাও তো বিদেশি, ওরা মধ্য এশিয়া থেকে এসেছে আমাদের দেশে, সেই জিনিসটা আমরা ঋগ্বেদে খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি, খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তো ওরা আমাদের যে নদী, সিন্ধু নদী অতিক্রম করেছে। আমি একটু ব্যাপক রেখার কথা বলছি।
যে যখন বিশ্বামিত্র মুনি একজন জেনারেল ছিলেন, যখন উনি সেন্ট্রাল এশিয়া থেকে যখন সিন্ধু নদী অতিক্রম করছেন, তখন আলেকজান্ডারের কথা আমার মনে পড়ে যাচ্ছে, কিভাবে আলেকজান্ডার সিন্ধু নদী অতিক্রম করেছেন। মানে এই যে একটা তুলনামূলক যে সূত্রতা, এই তুলনামূলক সূত্রতাকে বিশ্লেষণ করার দায়িত্বই তো গবেষক। একেবারে ঠিক কথা বলেছেন, তাই না? অর্থাৎ কিনা আমরা তো সাধারণ মানুষ বুঝতে পারবো না, আপনি বিশ্বামিত্রের সাথে আপনি আলেকজান্ডারের একটা তুলনামূলক বিশ্লেষণ করছেন, এবং সেখানেও যে ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে যে ধরুন একটা শিল্পকলা একজন মানুষকে মোহিত করে, অনেকগুলো ব্যাপারে মোহিত করে, তার উপস্থাপন, তার বিন্যাস, তার সামগ্রিকতা, এই সমস্ত কিছুতে আমরা সেটাতে মোহিত হচ্ছি। কিন্তু ওই ছবিটার পেছনে, ওই ললিত কলাটির পেছনে যে শৈল্পিক নন্দন তত্ত্বের যে ইতিহাস, সেটা কিন্তু গবেষক দেখছেন। গবেষক কি সত্যি দেখতে পারেন? গবেষক কি সত্যি সত্যি খুঁজতে পারেন এবং খুঁড়ে বের করতে পারেন সেই তত্ত্ব, এবং সেই তত্ত্বগুলোকে আমাদের সামনে উপস্থাপিত করতে পারেন? এটা একটু জেনে নেওয়া প্রয়োজন। জানবো, তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছে, সাথে থাকুন। আমাদের অতিথি বিশিষ্ট গবেষক লেখক ডক্টর সুমিত রায় হোসেন। যেটা বিরতির আগে কথা হচ্ছিল যে এই একটা শৈল্পিক তত্ত্ব, আপনার অসংখ্য বই, আপনার সমস্ত বইয়ের ক্ষেত্রেই আমি কোনো বইয়ের আলাদা করে কোনো বিশ্লেষণ করব না, ইচ্ছা করেই করব না। তার কারণটা হচ্ছে গবেষকের কোনো বইয়ে আলাদা করে বিশ্লেষণ করলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, হয়তো সেটা আমি অন্যায় করতে পারি, সেটা হলো যে তাকে আলাদা করে একটা চিহ্নিতকরণ করা যায় না। তিনি কিন্তু একটা ছাতা, তার সেই ছাতার তলায় অনেকগুলো গবেষণার ফুল রয়েছে, তিনি ওই আগলে রাখছেন, তাই না? সেই তো নিশ্চয়ই। সময়ের নিরিখে, সময়ের ভাবনাতে জগৎ বদলায়, জীবন বদলায়। গবেষক কিন্তু বদলাতে পারেন না। গবেষককে তো সেই ইতিহাসের পথ ধরেই এগোতে হয়, ইতিহাসের হাত ধরেই এগোতে হয়, তার আঙুলটা ধরতে হয়। একটু কবিতায় ফিরে আসি, একটু গোপন দরজা একটু টোকা মারি। কবিতা, আপনার কবিতার ক্ষেত্রে আমার একটা অদ্ভুত বৈশিষ্ট্য লেগেছে, সরাসরি বলছি, আজকে প্রচুর দর্শক দেখছেন, সেটা হলো আপনি কবিতার ভিতরে অধিকাংশ ক্ষেত্রে সাধু ভাষাকে ব্যবহার করেন, এবং সাধু ভাষাকে ব্যবহার করার ভিতরেও একটা খুব ভীষণ রকমের একটা পদস্খলন হওয়ার একটা সম্ভাবনা থাকে। কি জানেন তো? গুরুচণ্ডালিত। সেটা কিন্তু আপনার কবিতার ভিতরে কিন্তু নেই। দুটো কারণ। একটা কারণ হচ্ছে বয়সে প্রবীণ, জীবনের প্রবীণতার সাথে সাথে একটু প্রবীণ ভাষা বা সাধু ভাষার সাথে পথ চলা, নাকি এটাও একটা যুদ্ধ, যে যুদ্ধর ভেতরে পুরনো পথ চলাকে নতুন আলোতে দেখা। একদম ঠিক কথা বলেছেন। এই হচ্ছে কি যে এখন একটা এক্সপেরিমেন্টাল স্টেজে আমরা আছি বাংলা ভাষাকে নিয়ে। বাংলা ভাষা তো আমার মাতৃভাষা, মাতৃদুগ্ধের মতো রবীন্দ্রনাথ বলেছেন। হ্যাঁ, কিন্তু ইংরেজি ভাষাটা আমাকে শিখতে হয়েছে, ইংরেজিতে বই আছে, কিন্তু বাংলা ভাষার যে শুদ্ধ দিকটা আছে, যার জন্য যখন বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী যখন বেরোলো, তখন গুরুচণ্ডাল দোষ ওর মধ্যে পণ্ডিতরা দেখেছিলেন এবং তাকে ভৎসনাও করেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, গুরুচণ্ডালী দোষ ব্যাপারটার মধ্যে কিন্তু একটা মিষ্টত্ব বিরাট আছে। আমাদের এই যে মিশ্রণটা যে প্রাচীনের সঙ্গে নবীনের যে মিশ্রণ, এটাই গুরুচণ্ডালী। এবং সেই গুরুচণ্ডালী ভাষা আমি প্রাচীনকে কেন আমি সরিয়ে না, এখানে আপনাকে একটু বিরতি দিচ্ছি। গুরুচণ্ডালী মানে একবারে সেই গুরুরা যে কথা বলতেন এবং চণ্ডালরা যে ভাষা ব্যবহার করেন, সোজা কথা, অর্থাৎ চণ্ডালরা বলছেন আমরা গুরুর ভাষাটাকে ব্যবহার করতে পারবো না, এটা আমরা করতে পারি না। গুরুরা বলছেন এ বাবা ওই ভাষাটা আমরা ব্যবহার করবো না, এটা চণ্ডালরা ব্যবহার করছেন। কিন্তু যদি বলি আমরা গল্পের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিনা প্রাত্যহিক জীবনের যে ভাষা, যে শব্দ, সেখানে কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে আসছে। আমার প্রশ্নটা ছিল একদম খুব স্পষ্ট, যেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, যে আপনি কিন্তু আপনার লেখার ভেতরে কিন্তু পুরোটাই সাধু ভাষাকে, সাধু শব্দকে ব্যবহার করেছেন। এই সাধু শব্দটাকে ব্যবহার করার ভেতরে, এটা গুরু ভাষা আমি বলছি না, আমি সাধু ভাষাকে বলছি। সাধু ভাষাকে ব্যবহার করে একটা দীর্ঘ কবিতা লেখা, সেটা কিন্তু খুব কঠিন কাজ, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। কেমন এই যে কঠিন কাজের সূত্রতায় কঠিনতার দিকে এগোবো, আমি একটা ইচ্ছাকৃত ভাবে আমার ভালো লাগা ভালোবাসার সাথে আমি একটা কঠিনতাকে আশ্রয় করব, এটা কিন্তু সাহস থাকা দরকার।
তাই না? এটা কিন্তু সাহস থাকা দরকার। আপনি দেখবেন কবিতার কথা যখন এলো তখন শুধু আধুনিক কবিতা নয়, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন এবং দর্শকরা স্বীকার করবেন, আধুনিক কবিতা শুধু নয়, এখন আবার উত্তর আধুনিক কবিতা, পোস্ট মডার্নিজম, যেমন এবং কবিতা তো আপনি দেখবেন যে মানে এক একটা দর্শকে এক একটা টার্নিং পয়েন্ট, এক একটা দর্শকে বদলে যাচ্ছে। রবীন্দ্র পরবর্তী পর্যায়ে কল্লোল যুগ, তার পরবর্তী পর্যায়ে সুনীল বাবুরা এলেন, তার পরবর্তী পর্যায়ে ইত্যাদি ইত্যাদি এলেন। কিন্তু এটা ঠিক, রবীন্দ্রনাথ আজও সারা পৃথিবীর সৃজনশীল সৃষ্টিশীল অনুভবতার মানুষের কাছে প্রাসঙ্গিক। অবশ্যই। আপনি কি রবীন্দ্রনাথের কবিতাকে আধুনিক বলবেন না? নিশ্চয়ই, শেষের দিকে কবিতাগুলো তো আধুনিক, তাই তো? তো আধুনিক হচ্ছে যা সমকালকে এগোচ্ছে, সমকাল যাকে মনে রাখছে, সেটাই আধুনিক। অতএব রবীন্দ্রনাথের কবিতা আধুনিক। একটু প্রসঙ্গের দিকে ফিরি, গবেষণার দিকে। অনেক গবেষণার সূত্র ধরে যখন হয়তো ভাবছেন একটা চিত্রকলা নিয়ে, মূলত চিত্রকলা নিয়ে যেহেতু আপনার কাজ, এছাড়া আপনি ইংরেজিতেও আবার ছোট গল্প লিখেছেন, কিন্তু আপনার গল্পের ভেতরে আমার দৃষ্টতা নেবেন না, কিছু বিতর্কিত প্রসঙ্গ আছে। আমি সেটা দর্শকদের বলছি না, কিন্তু বিতর্কিত প্রসঙ্গ। আমার বেশ ভালো মনে আছে, ওলগা চেলস একটা কথা বলেছিলেন যে কিছু কিছু ভাষা, কিছু কিছু শব্দ, সেটা না নির্ভর করে তার একটা নিজস্ব ফ্লেভার আছে, যা আপনি বাংলাতে অনেক ক্ষেত্রে বলতে পারছেন না, দেখবেন ইংরেজিতে সরবরাহ করে আপনি লিখে ফেলতে পারছেন। ঠিক ঠিক। এমনকি হয়তো দর্শকরা আমাদের মাফ করবেন, অনেক ক্ষেত্রে যা বাংলাতে যেটা সেই অর্থে স্ল্যাং বলছি আর কি, যেটা যত বেশি অশ্লীলতার দায়ে পড়ে যায়, ইংরেজিতে লিখলে বোধ অত অশ্লীলতার দায়ে পড়ে, তাই তো? আপনি ইংরেজি বিতর্কিত লেখক হিসেবে এটাকে কিভাবে ভাববেন, কিভাবে মনে করবেন? দেখুন, আমার বইটা তো স্টেটসম্যান, ইংলিশ স্টেটসম্যান মানে রিভিউড হয়েছে, হিন্দুতেও হয়েছে এবং বিদেশেও হয়েছে, আমেরিকাতেও হয়েছে। এখন ব্যাপার হচ্ছে এখানকার যারা কনজারভেটিভ বাঙালি সমাজ যারা, তাদেরকে আমি দোষ কোনোমতেই দেবো না, কিন্তু কিছু জিনিস ওদের কাছে যাকে বলা হয় শকিং লেগেছে। যে আমার লেখার মধ্যে বাঙালি যখন সমাজ নিয়ে আমি লিখছি, তখন কিন্তু আমি আমেরিকান সমাজ নিয়ে লিখছি না, ভাষাটা কিন্তু আমার বিদেশি ভাষা, কিন্তু সমাজটা লিখছে। আমি একটা ব্রাউন সাহিব, এর তো কথা বলতে পারবো না, আমি ব্রাউন ম্যান। সেই হিসেবে আমার কথাটা স্টেটসম্যানও লেখা আছে যে আমি নিজেকে ব্রাউন সাহেব বলে দাবি করছি না, আমি ব্রাউন ম্যান, একজন সাধারণ ভারতীয় হিসেবে, বাদামি রঙের ভারতীয় হিসেবে নিজেকে দাবি করছি। তো সেইখানে যখন আমি বাঙালি সমাজের মধ্যে এই বিতর্কিত জিনিসটা একটু এনে দিচ্ছি, তখন কিছু লোক প্রশংসা করছে যে আপনি তো একবার ট্রুথফুল, আপনি কোনো ঢাকচাপ না রেখে সত্য কথাটা বলছেন, যেটা চট করে আমাদের দেশের যারা বাঙালি মনস্ক যারা ব্যক্তি, তাদের কাছে এটা শকিং মনে হয়। তাদের গোষ্ঠীটা যেটা হয়, আমাদের কতগুলো একটা মানসিক একটা আবরণ থাকে। আমরা অনেক বেশি মলাকে বিশ্বাস করি। মলাট, এই মলাটটা যত বেশি ঝকঝকে চকচকে হবে, এই মলাটটা যত বেশি রঙিন হবে, তত বেশি আমরা অনেক বেশি নিজেকে খুব ভীষণ আশ্বস্ত বোধ করি। কিন্তু আসলে তো ওই সেই কার্পেটের তলাটা দেখতে হয়, কার্পেটের তলার ধুলো, কার্পেটের তলায় কিন্তু ধুলো থাকে। লেখক, কবি, গবেষক, সৃজনশীল মানুষের কাজ কিন্তু সেইটাকে খুঁজে বের করা, তাকে পরিষ্কার করা। সম্মার্জনী তো সেইভাবে নয়, সম্মার্জনী বলতে গেলে তো অন্তত সেইভাবে তো বলা যায় না। একটু শেষে থেকে একটু অন্যরকম ভাবে, আপনি পেশাগতভাবে অত্যন্ত ব্যস্ততম মানুষ ছিলেন, ইন্ডিয়ান মিউজিয়ামে ছিলেন, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ছিলেন, তারপর আরো অন্যান্য জায়গাগুলোতেও ছিলেন। এই যে জায়গাগুলো যেখানে যেখানে বোধ হয় কড়ি, বর্গা, গাছপালা, আমার কাছে মনে হয় সবই যেন ইতিহাস, সবই যেন ঐতিহ্যকে আঁকড়ে ধরে তারা বেঁচে আছে। আর সেই সমস্ত জায়গাকার একজন উচ্চপদস্থ আসীন মানুষ, চাকরি সেটা ঠিক আছে, পেশা, কিন্তু তার সাথেও তাকে হৃদ্যতা তৈরি হয়েছিল। এটা আর পাঁচটা পেশার মতো নয়, কিন্তু একেবারেই নয়। তার সাথে একটা পেশা, প্রচুর নতুন নতুন মানুষজনেরা দেশ এবং বিদেশ থেকে, তারাও আবার গবেষণার জন্য আসছেন, তাদেরকে আপনাকে গাইড করতে হচ্ছে। এইটাকে কিভাবে নিজের ভেতর করে উপভোগ করতেন? উপভোগ কথাটা থেকে আমি বলবো আমি সমৃদ্ধ হয়ে। বাহ, চমৎকার, সমৃদ্ধ, চমৎকার। তো বিদেশের মানুষ অনেক এসেছে, আমাদের দেশের মানুষ অনেক এসেছে। আমার যে অ্যাকালচারেশন, যেটাকে ইংরেজি ভাষা বলে, যে পারস্পরিক আদান প্রদান, সেটা আমার জীবনে ভীষণভাবে এসেছে। এটা ভীষণভাবে আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে ঈশ্বর এই সুযোগটা আমাকে দিয়েছেন।
ভারতীয় জাদুঘরে যখন কাজ করেছি দীর্ঘ 36 বছর, মাঝখানে কিছু বিরতি ছিল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা গুরুসদা মিউজিয়াম অফ ফোক আর্টস এর ডিরেক্টরও ছিলাম। তো এই যে বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি, কিন্তু বেশিরভাগটি তো ভারতীয় জাদুঘরে, এটাই আমার প্রধান কর্মস্থল। 36 বছর ওখানে কাজ করেছি। তো এখানে আমি মানে বেছে বেছে আমি আর কাউকে পাচ্ছি না ওখানে। অন্যরা আমাদের চাকরির প্রতি বেশি ব্যয়নিষ্ঠ ছিলেন, কিন্তু আমি বিদেশিদের সঙ্গে মিশতাম। তারা আমার বাড়িতে এসেছে এবং ভালো ধরনের বিদেশি, তারা কালচার বিদেশিও এসেছেন আমার বাড়িতে। তো বাড়িতে খাওয়া দাওয়া করেছেন। এই যে পারস্পরিক আদান প্রদান করেছে হতো, এটাও কিন্তু একটা বড় প্রাপ্তির সূত্র। যে ধরুন আপনি একটা কথা খুব দামি কথা বললেন, এবং এটা সত্যি কথাই। সর্বক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে পেশাগতভাবে সেটা আমার চাকরি, কিন্তু সেই যে কোনো অনেক চাকরির ক্ষেত্রেই, অনেক পেশার ক্ষেত্রে সেখানে একটা প্যাশন জড়িয়ে থাকে, বুঝলেন? একটা প্যাশন যখন জড়িয়ে থাকে, একটা প্যাশনের ভেতর দিয়ে যখন একটা পেশার ভেতরে থাকে, এবং সেই প্যাশনের সাথে যদি পেশাটা মিলে যায়, তাহলে বোধহয় শোনায়, তাই না? আচ্ছা, এই যে দীর্ঘ ব্যস্ততার সূত্রতায়, দীর্ঘ ব্যস্ততার ভাবনাতে যখন লিখছেন, তখন তো দীর্ঘ ব্যস্ততা, এসে আবার লিখতে হচ্ছে, গবেষণা করতে হচ্ছে, দৌড়াতে হচ্ছে। কখনো কখনো নিজেকে মনে হয়নি না দরকার কি আছে, ঠিকই তো আছে, আর 5 জন যেরকম পেশাতে আছে আমিও তো আছি, ক্ষতি কি? মনে হয়েছে কখনো? কখনো মনে হয়নি। আমার মনে হয়েছে আই এম ডেডিকেটেড। এই প্যাশনটা আমার মধ্যে প্রচন্ডভাবে কাজ করছে। আমি যখন ভারতীয় জাদুঘরে চাকরি করতে আসি, যখন আমাকে ওখানকার ডিরেক্টর সাহেব আমাকে ভীষণ পুত্রের মতো স্নেহ করতেন, উনি যখন বললেন যে তোমাকে আমি আর্টস, তখন তো আমি 24-25 বছরের একটি ছোকরা, তখন উনি যখন আমাকে বললেন তুমি আর্ট সেকশনে এসেছো, এখানে তোমাকে পেন্টিং নিয়ে কাজ করতে হবে, এ নিয়ে পড়াশোনা করবে, এখানে বিরাট লাইব্রেরি আছে, তখন তো মনে হলো যে স্বর্গ আমার হাতে। এবং এটাও ঠিক যে এই যে পেশাগত সূত্রতায় যেখানে একজন কাজ করছেন, সেখানে যখন এরকম একটা স্থিতিগত অবস্থাতে এত প্রাপ্তি, এত ভাবনা, তারপর দিনের শেষে কিন্তু বাড়ি ফিরে আসা, বাড়ি ফিরে এসেও কিন্তু লেখালেখি, গবেষণা, সেই সমস্ত সূত্রতায় স্বাভাবিকভাবে বাড়ির পরিবেশটাও যদি ঠিক সেরকম না হয়, তাহলে কি আর সত্যি সত্যি গবেষক হওয়া যায়? সেই জন্য এই সজিত বাবুর স্ত্রী, আমাদের মমতা বৌদি, তিনিও কিন্তু খুব অত্যন্ত গুণী মানুষ, সৃজনশীল মানুষ, সৃষ্টিশীল মানুষ, নেপথ্য দর্শন, নেপথ্যের ছায়া। মমতা বৌদি লুকিয়ে থাকেন অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আসলে কি হয় জানেন তো, পৃথিবীর যে কোনো বিশিষ্ট মানুষের ক্ষেত্রে কিন্তু এই নেপথ্য কিছু মানুষজন থাকে, যাদের সূত্রতার সাথে সেই বিশিষ্ট মানুষজনরা আরো অনেক বেশি আলোকিত হন। স্বাভাবিকভাবে মমতা বৌদির কথা একটু না শুনলে বড্ড বেশি অপরাধ বলে মনে হচ্ছে। আমরা একটু মমতা বৌদির কথা শুনে নেবো, তারপর আবার ফিরে আসছি সুজিবাবুর কাছে। নমস্কার। আমি আমার নিজের কথা বলবার আগে আমি আমার হাজবেন্ডের কথা একটু বলে রাখি। ওনার সঙ্গে আমার বিবাহ হয়েছিল অনেক ছোট বয়সে, এবং বিবাহ হয়ে যখন আমি এলাম তখন ঠিক বুঝতে পারিনি যে এত পড়াশুনো, এত লেখালেখি, এত কাজ, তখন ঠিক বুঝতে পারতাম না, কারণ তখন আমার নিজের বয়সটাই বড় কম ছিল। তারপরে ক্রমশ এই পরিবেশের মধ্যে থাকতে থাকতে, ওনার সঙ্গে থাকতে থাকতে যখন ক্রমশ বুঝতে পারলাম যে উনি কি চান, এবং উনি সবসময় চান যে আমি যেন কিছু কাজ মানুষকে দিয়ে যেতে পারি, যেটা বরাবরের জন্য থেকে যাবে। অনেক সময় তো আমি একটু আপত্তি করেছি যে তোমার লেখাটা তো ঠিক অন্যদের মতন নয়, সেটা তো একটু ডিফারেন্ট, তো তুমি কেন অন্যদের মতন লেখো না? বলছে অন্যরা অন্যদের মতন, আমি আমার মতন করে লিখে যেতে চাই, একটা সময় তুমি ঠিক বুঝতে পারবে। তো সেই হিসেবে যখন ওনার লেখাটায়, আর উনি কোনো রকমভাবে বোঝানো ঠিক নয়, উনি নিজে একটু নিজের মতন থাকতে পছন্দ করেন, এবং তাতে ওনার ভেতরে স্বতঃস্ফূর্তভাবে যে লেখাটা, সেই লেখাটা কিন্তু বেরোয়। সেই লেখাটা বেরিয়ে যখন সেই লেখাটা উনি আবার পড়তে দেন আমাকে, তখন পড়ে বলি না তুমি ঠিকই লিখেছো, বা কোনো সময় কোনোখানটা মনে হলো আচ্ছা এখানটা কি একটু বদল করলে হয়, তখন হয়তো চেঞ্জ করে বলেন তুমি বলেছো ভালোই করেছো, আমার এই জায়গাটা একটু লেখাটা ঠিক হয়নি। তো সেইখানে আমি মনে হয় যে আমি বোধহয় সহধর্মিনীর কাজটা বোধহয় ঠিকভাবেই পালন করতে পারছি। তবে সব থেকে আমি বেশি গর্ববোধ করি, এবং আরেকটা খারাপ লাগার জায়গাও আছে, সেটাও আগে বলে রাখি। সেটা হলো যে যতটা ওনার প্রাপ্তি যোগ ছিল, সেই প্রাপ্তি যোগটা কিন্তু ঠিক উনি পাননি, বা মানে সম্মানটাও উনি পাননি। আজ
অশোক বাবু না অশোক দা বলবো জানি না, উনি আর ছোট ভাইয়ের মতন করে হঠাৎ থেকে যেন ভগবান প্রেরিত হয়ে, ঈশ্বর প্রেরিত হয়ে আমাদের জীবনে এসে উনি যে এই যে মাধ্যমটাকে দিলেন, এবং এখান থেকে আজকে সারা পৃথিবীর লোক জানতে পারবে, ইউটিউবে তো সব থেকেই যাবে। তো সেইখান থেকে উনি ওনার কথাটা কিছুটা বলতে পারলেন, ওনার লেখার সম্বন্ধে বলতে পারলেন, এবং সেটা থেকে যাবে। এবং আমি সবসময় প্রার্থনা করি যে উনি যেন সুস্থ থাকেন এবং উনি আরো অনেক কিছু লিখতে পারেন এবং সেই লেখাটা যেন দিয়ে যেতে পারেন। আমাদের তো সকলকেই চলে যেতে হবে, কিন্তু সেই কাজটা যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে থেকে যায়, তারা যেন পড়ে কিছু জানতে পারে, শিখতে পারে, এবং তাদের নিজের চলার পথেরও এইখান থেকে যেন সেখানে তারা পায়, অনুপ্রেরণা পায়, যেখান থেকে তারা আবার আরো এগিয়ে নিয়ে যেতে চায়। একদম কি শেষের দিকে আসি, সেটা হলো যে ধরুন এই যে কাজ, একটা দীর্ঘ কাজ, দীর্ঘ ভাবনা, কেউ আপনাকে মাথা দিব্যি দেয়নি এই কাজ করার জন্য, অবসরই নিয়েছেন প্রায় 22 বছর। তো এই এতগুলো বছর ধরে 2 দশকের বেশি অবসর নিয়েছেন, তবু লিখে যাচ্ছেন, নিরন্তর লিখছেন। কখনো কখনো নিজের কাছে, নিজের আয়নার কাছে যখন জিজ্ঞেস করেন যে সমাজকে কি দিলাম, মনে করেন কি 1% জন্য দিতে পেরেছেন? আমি তো মনে হয় যে আমি যে বইগুলো লিখেছি এবং যারা পাঠক তারাও তাদের সঙ্গে কথা বলেছি, এবং আমি রামকৃষ্ণ মিশনের প্রতি বছরই লেকচার দিই, এবছরও দিচ্ছেন আর্ট অ্যাপ্রিসিয়েশন কোর্সে। তখন আমার একটা ওদের সঙ্গে কানেকশন হয়ে যায় আম জনতার সঙ্গে। তারা তো আমাকে খুবই সেটা পছন্দ জায়গাতেই এনে বলেন যে আরে ইতিহাস এত ইন্টারেস্টিং, তো আমার জানা ছিল। এই সমস্ত মানুষরা যারা খুব নীরবে কাজ করেন, এনাদের সাথে কাজ করা বা এনাদের সাথে কথা বলা, অথবা বলা যেতে পারে এনাদের সাথে একটু আড্ডা মারা, সেটাও কিন্তু একটা দর্শন। তার কারণ একটা কথা আছে, একটু অন্য প্রবাদ, তার সাথে এটাকে অন্যভাবে মেলাবো না, কিন্তু এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে ঢেকি স্বর্গে গিয়েও ধাম মানে। আসলে গবেষকের সাথে আড্ডা মারতে মারতে মাঝে মাঝে কিন্তু সেই আড্ডার ভেতরেও তার গবেষণার সূত্রের কথা কিন্তু চলে আসে, ঠিক যেভাবে আজকে এই আড্ডার ভেতরেও চলে এলো। সুজিত বাবু, সময়ের কাছে বাধা, সময় এমন একটা ব্যাপার, সে প্রতি মুহূর্তে জানান দেয় সে এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু অনেকটা আড্ডাও মারলাম, এবং আমি অনেক স্বার্থপরতার ভেতরেও, আমি জানি না আপনি বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারলেও মাফ করবেন, আপনার অনেক গবেষণার সূত্র কিন্তু গোপনে গোপনে জেনে নিয়েছি। খুব ভালো, দেশে এবং বিদেশে আজকে প্রচুর অনুষ্ঠান দেখলেন, প্রচুর মানুষ দেখলেন, বাংলাদেশে আমাদের প্রচুর দর্শক দেখলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন, এবং অতি অবশ্যই এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই ইউটিউবে থাকছে সারা পৃথিবীর জন্য, এবং এই অনুষ্ঠান তো সারা পৃথিবীতে আপনারা লাইভ দেখলেন। আপনাদের কাছে অনুরোধ, আমরা কতটা খারাপ আড্ডা দিলাম অথবা আমাদের আড্ডার ভেতরে কতটা খামতি রইল, সেটা জানতে পারলে আমরা কৃতজ্ঞ বোধ করব। ভালো থাকবেন, নমস্কার। আমার যেটা ধারণা যে ঠিকই আছে, আমি যতটা দিতে পেরেছি সেটা যথেষ্ট তো মোটেই নয়, আরও তো অনেক কিছু দেবার আছে ভিতরে, এবং জীবনে তো 81টা বছর পেরিয়ে এলাম, কিন্তু যতটুকুন বাকি আছে তার মধ্যেও আমার যতটুকুন ভগবান আমাকে আর দেবে না আয়ু, সেটা সম্পূর্ণ আমি ব্যবহার করব যে লেখার মধ্যে। তার মানে নয় যে আমি অন্যদিকে চোখ বন্ধ করে রয়েছি, আমার চোখ কিন্তু সব দিকেই খোলা থাকে, তাতে কোনো অসুবিধে নেই। আর আমার যে সহধর্মিণী আছে তার সমর্থন ছাড়া, তার বন্ধুত্ব ছাড়া আমি কিন্তু এত দূরে এইভাবে এগোতে পারতাম না। তো তার জন্য আমি কিছু বইও তো তাকে আমি নিবেদন করেছি, বইতে লেখাও আছে ডেডিকেশনে। তো এখন ব্যাপার হচ্ছে তার সমর্থন ছাড়া আমি এগোতে পারতাম না। আমার পুত্রও আমাকে সমর্থন খুব করে, তো অনেক পাঠক বর্গ আছে তারাও সমর্থন করে, কিন্তু এটাই ঠিক যে আমি যতটা দিতে পারবো বলে মনে করেছিলাম, হয়তো তার সামান্য হয়তো দিতে পেরেছি, কিন্তু এই সামান্যটা যে দিতে পেরেছি তার জন্য কিন্তু আমি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।